ইশরাকের শপথ ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে ইসি, আপিল বিভাগের নির্দেশনা। শপথ গ্রহণ না করালে আদালত অবমাননা হবে মনে করেন ইশরাক। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নিক্কেই সম্মেলনের প্রধান উপদেষ্টা বললেন, শুধু একটি দল ডিসেম্বরেই ভোট চায়। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল ও রাজধানীতে বৃষ্টি, 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। দেখছিলেন ক্রম সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন পর্যবেক্ষণ সহ এই বিষয়ে করা আবেদন নিষ্পত্তি করেছে আপিল বিভাগ। এই ধরনের সিদ্ধান্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের ভাবমূর্তি নির্মাণ করবে বলেও মন্তব্য আদালতের রায়ের পর ইশরাক হোসেনের আইনজীবী বলেন, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে জারি করার প্রজ্ঞাপন বহাল থাকায় তার শপথের উদ্যোগ নিতে হবে সংশ্লিষ্টদের। রিপোর্ট নাবিল জাহাঙ্গীরের। 2020 সালের 1 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে একই বছরের 3রা মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। গেল 27 মার্চ রায় দেয় নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ে ফজলে নূর তাপসকে নির্বাচিত করে দেয়া ঘোষণা বাতিল করে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করা হয়। 27 এপ্রিল এই বিষয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইশরাক হোসেনকে শপথ না পড়াতে এক ব্যক্তির করা রিট গত 22 মে খারিজ করে দেয় হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রিটকারী। বৃহস্পতিবার শুনানি শেষে পর্যবেক্ষণ সহ আবেদনটি নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ। পর্যবেক্ষণে বলা হয়, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, তারাই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, যাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আপনারা জানেন, নির্বাচন কমিশন অলরেডি আগের চিঠিতে বলেছে, যেহেতু উই আর নট দ্য কন্টেস্টিং পার্টি, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেয় ইলেকশন কমিশন, তারা কোর্টের আদেশ অনুযায়ী গেজেট প্রকাশ করেছে। ইলেকশন কমিশন ক্যান নট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন, অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরিয়ে সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় নিয়ে কথা বলেন রিটকারীর আইনজীবী। হাইকোর্ট ডিভিশন এবং আপিল বিভাগের 2টা জাজমেন্ট এক করে পড়লে এটাই দাঁড়ায় যে ইলেকশন কমিশনকে আপিল করবার জন্য ওনারা বলছেন, যেহেতু ইলেকশন কমিশন এতদিন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তবে নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন, ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করে দেয়া গেজেট স্থগিত বা বাতিল না করায় সেই সিদ্ধান্ত বহাল থাকবে। এই যে গেজেটটা যেটি নির্বাচন কমিশন প্রকাশ করেছেন, এই জিনিসটা আপাতত দেখা যাচ্ছে এই গেজেটটা বহাল রয়ে গেছে। ইলেকশন কমিশন যে গেজেট করেছেন এটা ইলিগাল করেছেন, এই মর্মে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে প্রকাশ্যে আসেন নাই। এখন পরিপূর্ণ জাজমেন্ট পাওয়ারটাও দেখা যাবে যে আর বাকি কি অবজারভেশন দিয়ে নিষ্পত্তি করেছে। ইলেকশন কমিশন তার গেজেট পরিবর্তন করার সুযোগ নেই। বিষয়টিকে ইসির জন্য এসিড টেস্ট বলেও উল্লেখ করেছে সর্বোচ্চ আদালত। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আদালতের রায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে মন্তব্য করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আপিল বিভাগের নির্দেশনার পর মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে তা হবে আদালত অবমাননার শামিল। আপিল বিভাগের আদেশের পর নগর ভবনে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন। এর আগে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকেই নগর ভবনের সামনে এসে জমায়েত হতে থাকে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা। তুমুল বৃষ্টি উপেক্ষা করে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নগর ভবনে এসে জড়ো হতে থাকেন ঢাকাবাসী। বৃষ্টির মধ্যে বিক্ষোভ করেন তারা। স্লোগানে মুখর হয়ে ওঠে নগর ভবন ও এর আশপাশের এলাকা। একই দাবিতে সকাল থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়ে ঢাকাবাসীর আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নগর ভবনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। টানা 14 দিন ধরেই নগর ভবনের প্রত্যেকটা ফটকে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এদিকে আপিল বিভাগের রায়ের পর নগর ভবনের সামনের কর্মসূচিতে তাৎক্ষণিক নিজের প্রতিক্রিয়া দেন ইশরাক হোসেন। তারা যদি অনতি বিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পদক্ষেপ না নেয়, তাহলে এটাই প্রতীয়মান হবে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং আপিল বিভাগের প্রতি তারা আদালত অবমাননার শামিল হচ্ছেন। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা
নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের একটি রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে গেলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। ভালোভাবে সংস্কার করতে হলে ডিসেম্বরের পরে আরও 6 মাস দরকার হবে। বৃহস্পতিবার জাপানে নিক্কেই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি একথা বলেন। বিচার সংস্কার ও নির্বাচন তিনটি এই সরকারের প্রধান কাজ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, তিনি কোনো রাজনীতিবিদ না, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত প্রতিনিধির কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করতে চান। ডক্টর ইউনূস আরও বলেন, সরকার ডিসেম্বরে নির্বাচন করতে চায়, তবে রাজনৈতিক দলগুলো যদি বেশি সংস্কার চায় তাহলে সর্বোচ্চ আগামী জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে গণতন্ত্রের মসৃণ রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিক্কেই সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, ফলে আগামী 48 ঘন্টা ঢাকা সহ সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। নিম্নচাপের প্রভাবেই এমন বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে নিম্নচাপ থাকলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর ও নৌ বন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়েই থাকতে বলা হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে, বিশেষ করে আমরা যদি বলি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা এটাও বলেছি যে এই অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায়, বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম এইসব অঞ্চলের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।